নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলোও অনেকটাই সহজ হয়ে যাবে, নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো, এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে একটা আটা চালনি। আমরা যখন রুটি করি, রুটি করার আগে প্রত্যেকে কিন্তু কম বেশি আটা চেলে নিই। তবে আমরা যখন আটা চালি এভাবে করে দেখবেন আটাটা কিন্তু অনেকটাই সাইডে পড়ে যায়, আর এর ফলে কি হয়, আমাদের কিচেন স্ল্যাবটা তো অনেকটা নোংরা হয়ে যায়, তাছাড়া অনেকটা আটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তো আপনারা যখনই আটা চালবেন এইভাবে করে না চেলে কিভাবে আটা চাললে আপনাদের একটুও আটাও নষ্ট হবে না, এমনকি যে জায়গার মধ্যে আটা চালবেন সেই জায়গাটাও নোংরা হয়ে যাবে না। তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র আর নিয়েছি একটা আটা চালনি। এবার একটা গ্লাসের মধ্যে আমি পরিমাণ মতো আটা নিয়েছি। এইভাবে করে চালনির মধ্যে আমি গ্লাসটাকে উবুর করে দিচ্ছি। তারপর যদি আমরা এইভাবে করে আটাটা চেলে নিই তাহলে দেখবেন খুব সহজে আমরা আটাটা চেলেও নিতে পারবো। তাছাড়া একটু আটাও নষ্ট হবে না, এমনকি জায়গাটাও নোংরা হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা শার্ট। আমাদের অনেক সময় জামা কাপড়ের মধ্যে দেখবেন ডাল সবজি যদি পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় জামা কাপড়ের মধ্যে তেল মশলা বা হলুদের দাগ লেগে যায়, আর এই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না। যতই আমরা ঘষাঘষি করে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করি অনেক সময় দেখা যায় তেলের ছোপ বা হলুদের যে দাগ সেটা কিন্তু থেকেই যায়, সম্পূর্ণ যায় না। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, প্রথমে সেই জামা কাপড়টাকে খুলে নেবেন। তারপর এইভাবে করে তলার সাইডে একটা পেপার বা প্লাস্টিক দিয়ে দেবেন, যাতে করে জামা কাপড়ের উল্টো সাইডে সেই দাগ কোনোভাবে লেগে না যায়। আমি এখানে সামান্য পরিমাণের আটা নিয়েছি, ভালো খারাপ যে কোনো আটা নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে এইভাবে করে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ওপরের যে তেল বা মশলাটা রয়েছে খুব সহজেই এই আটা অ্যাবজর্ব করে নেয়। তো দেখতেই পাচ্ছেন এরকম করে নেওয়ার পর চামচ দিয়েই আমি এইভাবে করে একটু টেনে টেনে তুলে নিচ্ছি। এইভাবে যখনই চামচের সাহায্যে আপনারা আটাগুলো টেনে তোলার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখবেন ওপরে যে তেল বা মশলার দাগগুলো রয়েছে সেটা কিন্তু অনেকটাই আটার মধ্যে অ্যাবজর্ব করে নেবে। এবার এই আটাগুলো এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি। বাকি যেটুকু দাগ রয়েছে সেটা আপনারা কিভাবে তুলে নেবেন তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন। একটা পুরনো ব্রাশের মধ্যে একবার ব্যবহার করার মতো কোলগেট আমি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের জল। তারপর যে দাগটা রয়েছে তার মধ্যে এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই দাগের মধ্যে ঘষে নেওয়া হয়ে গেছে। আমি শার্টটাকে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। এবার এই শার্টটা যদি আমরা নর্মাল জল দিয়ে ধুয়ে দিই তাহলেই কিন্তু বাকি যেটুকু দাগ রয়েছে সেটা কিন্তু উঠে যাবে। কোনো রকমের ঘষাঘষির ঝামেলা ছাড়াই আমরা কিন্তু খুব সহজেই এইভাবে করে দাগটা পরিষ্কার করে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পরিষ্কার হয়েও গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি পেঁপে। পেঁপে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা রান্নাতে ব্যবহার করি অনেক সময় কিন্তু আমরা পুরো পেঁপেটা ব্যবহার করি না, অর্ধেকটা রান্নাতে ব্যবহার করি আর বাকি অর্ধেকটা কিন্তু রেখে দিই। তবে পেঁপে কাটার সাথে সাথেই দেখবেন কাটা অংশ থেকে একটা রস বেরোতে শুরু করে, আর কাটা পেঁপেটা এইভাবে যদি ডাইরেক্ট আমরা ফ্রিজে বা ফ্রিজের বাইরে রাখি না কেন দেখা যায় শুকিয়ে যায়, খারাপ হয়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এক টুকরো লেবু, তারপর পেঁপের কাটা অংশের মধ্যে যদি এইভাবে ঘষে দেন তাহলে দেখবেন যে একটা রসের মতো বেরোয় সেটা কিন্তু আর বেরোবে না। আমি এখানে নিয়েছি একটা পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে দিয়েছি, পেপারটা যাতে খুলে না যায় তার কারণে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। আপনারা এখানে পেপারের পরিবর্তে ফয়েল পেপারেরও ব্যবহার করতে পারেন। কাছে সব সময় ফয়েল পেপার থাকে না, তাই এইভাবে যদি পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন পেঁপেটা অনেক দিন ভালো থাকবে, খারাপ হয়ে যাবে না, আর আপনারা পরবর্তী সময় রান্নায় ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরতে পছন্দ করি। তবে এই শাড়ি আমরা গুছিয়ে রাখি যখন ভাঁজ করে রাখার থেকে অনেকে আমরা কিন্তু হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখতে বেশি পছন্দ করি। কেন কি হ্যাঙ্গারের মধ্যে যদি ঝুলিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন শাড়িটা কিন্তু খুব ভালো থাকে, আর যদি ভাঁজ করে রাখতে যাই অনেক সময় শাড়ি কুঁচকে যায়, যার কারণে আবারও আমাদের আয়রন করে তারপরে কিন্তু শাড়িটা পরতে হয়।
তবে আমাদের অনেকেরই কাছেই কিন্তু এমন কিছু শাড়ি থাকে, সেটা সিনথেটিকের হোক কি নরম ধরনের শাড়ি, যখনই হ্যাঙ্গারের মধ্যে আলমারিতে হ্যাং করে রাখি অনেক সময় শাড়িটা এইভাবে করে বেঁকে যায়। তাছাড়াও যদি কখনো অন্যান্য শাড়ি বের করতে যায় সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের সিনথেটিকের শাড়িগুলো কিন্তু পড়ে যায়, তখন আমাদের আবারও সেই শাড়িটাকে ভালো করে গুছিয়ে রাখতে হয়। তারা এই ধরনের সিনথেটিকের শাড়ি হোক কি নরম ধরনের শাড়ি হ্যাঙ্গারের মধ্যে গুছিয়ে রাখবেন, কিভাবে রাখলে শাড়িটা কোনোভাবে একটা সাইডে হ্যাঙ্গারের মধ্যে সরে যাবে না। তাছাড়া অন্যান্য শাড়ি যখন বের করবেন এই ধরনের সিনথেটিকের শাড়িগুলো পরবে না। তো তারই একটা টিপস শেয়ার করছি। আমি এখানে নিয়েছি জামা কাপড় মেলার যে ক্লিপ হয় সেইগুলো। এই শাড়ির একটা সাইডে এইভাবে করে ক্লিপটাকে আটকে দিচ্ছি, ঠিক একইভাবে উল্টো সাইডেও আরও একটা ক্লিপ এইভাবে আটকে দেব। এবার যদি আপনারা এই শাড়িগুলো আলমারিতে হ্যাং করে রাখেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু শাড়িটা হ্যাঙ্গার থেকে সরবে না, যতই টানাটানি করেন না কেন শাড়িটা পরেও যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আদা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে দেখবেন অনেক সময় কি হয়, দাম যদি একটু কম থাকে তখন কিন্তু আমরা একটু বেশি পরিমাণেরই নিয়ে আসি। আর এই আদা যদি আমরা ফ্রিজে রাখি সেক্ষেত্রে দেখা যায় আদা কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায়, আর যদি ফ্রিজের বাইরেও রাখি সেক্ষেত্রে দেখা যায় আদা কিন্তু শুকিয়ে যায়। তখন আমরা কিন্তু সেই আদার ব্যবহার করতে পারি না, ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়। তো টাকা দিয়ে কিনে নিয়ে এসে এরকমটা হলে কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি। তো আপনারা যখনই আদা নিয়ে আসবেন কিভাবে রাখলে আদা শুকিয়েও যাবে না, এমনকি পচে যাবে না। আমি এখানে নিয়েছি একটা বক্স, আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনার বা বক্স নিয়ে নিতে পারেন। এবার দুটো পেপারের টুকরো নিয়েছি, একটা পেপারের টুকরো এইভাবে করে বক্সের তলার সাইডে বিছিয়ে দিয়েছি। এবার আদাগুলো আমি এইভাবে করে একটু সাজিয়ে দেব। তারপর ওপর থেকে আরও একটা পেপার দিয়ে এইভাবে করে আমরা যদি বক্সের ঢাকনাটা লাগিয়ে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন আমরা যদি ফ্রিজের বাইরেও রাখি এই আদা কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, কোনোভাবে পচেও যাবে না, এমনকি শুকিয়ে যাবে না। আর যদি ফ্রিজেও রাখি সেক্ষেত্রে দেখবেন 1 থেকে 1.5 মাস এই আদা কিন্তু ভালো থাকবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে এই দুধ আমরা দেখে কিন্তু কেউই খালি চোখে বুঝতে পারি না দুধের মধ্যে জল মেশানো রয়েছে নাকি অন্যান্য কোনো কেমিক্যাল বা পাউডার। তবে জল মেশানো দুধ খেলে আমাদেরই লস, তাছাড়াও যদি কোনো কিছু পাউডার বা কোনো কেমিক্যাল থাকে সেই দুধ খেলে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। আমি এখানে 2 রকমের দুধ নিয়েছি, একটা দুধের মধ্যে জল মেশানো রয়েছে আর একটার মধ্যে কিন্তু নেই। কিভাবে আপনারা সেটা চেক করে নেবেন বাড়িতে। আমি এখানে নিয়েছি একটা ব্যালন, আপনারা যে কোনো কাঠের ব্যালন হোক বা স্প্যাচুলা বা অন্যান্য কোনো জিনিস নিতে পারেন। তো প্রথমে যে দুধটা দিচ্ছি এর মধ্যে কিন্তু জল মেশানো রয়েছে, দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে করে ঝরে পড়ে যাবে, দুধের কোনো লেয়ার থাকবে না। আর যে দুধটা এখন দিলাম সেটার মধ্যে কোনো কিছু মেশানো নেই, দুধ দেওয়ার সাথে সাথে ঝরে পড়ে যাবে, কিন্তু তারপর দেখবেন একটা দুধের যে সরের আস্তরণ হয় সেটা কিন্তু থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন 2 রকমের দুধ আমি এইভাবে করে আপনাদের সামনেই কিন্তু চেক করে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর নিয়ে নিয়েছি এখানে একদম সামান্য পরিমাণের বিম লিকুইড, সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা বাসন মাজার জন্য প্রত্যেকেই কিন্তু এই ধরনের স্ক্রাবার বা স্টিল উলের ব্যবহার করে থাকি, তবে কিছুদিন বাসন মাজার পর দেখবেন এই স্টিল উল হোক কি স্ক্রাবার তার ধারালো ভাব অনেকটাই কমে যায়। তাছাড়াও অনেক সময় খাবারের টুকরো আটকে থাকার কারণে বাজে দুর্গন্ধ ছড়ায়। আর যদি আমরা ঠিকভাবে এই স্ক্রাবার বা স্টিল উলগুলো পরিষ্কার না করি সেক্ষেত্রে নানা রোগ জীবাণুও কিন্তু ছড়ায় এই স্ক্রাবার থেকে। তো আপনারা কি করবেন, এইভাবে করে একটা মিশ্রণ
বানিয়ে তারপর এই স্ক্রাবার স্টিল উলগুলো ভিজিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন এই স্ক্রাবার স্টিল উলের থেকে যে নোংরাটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। তাছাড়াও যেহেতু কুসুম গরম জল দিয়েছিলাম যার কারণে এর ধারালো ভাব অনেকটাই চলে এসেছে। তবে আপনাদের যে রোজ এইভাবে স্ক্রাবারগুলো পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়, অন্তত 10 দিন পরও যদি আপনারা এইভাবে স্ক্রাবারগুলো পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন স্ক্রাবারের ধারালো ভাবটাও চলে আসবে। তাছাড়াও বাজে দুর্গন্ধ ছড়াবে না, এমনকি স্ক্রাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি 2 থেকে 3 বার এই স্ক্রাবারগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। এই স্ক্রাবার দিয়ে যদি আমরা বাসন মাজি ঠিকভাবে বাসন মাজাও যাবে, এমনকি বাজে দুর্গন্ধও ছাড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমরা কম বেশি অনেকেই রান্নাবান্নাতে ব্যবহার করি, তবে এমন কিছু রান্নাবান্না করি যেগুলোতে আমরা লঙ্কা কুচির ব্যবহার করি। তবে যখন আমরা লঙ্কা কুচি করি কেউ ছুরির সাহায্যে কেউ বা বটির সাহায্যে কুচি করি, তবে যেভাবেই লঙ্কা কুচি করি না কেন লঙ্কা যদি আমাদের হাতের মধ্যে লাগে অনেকেরই কিন্তু হাত জ্বালা করতে শুরু করে। যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে আমরা যদি লঙ্কা কেটে তাদের হাত দিই সেক্ষেত্রে তাদেরও শরীরের মধ্যে জ্বালা করতে শুরু করে। তো আপনারা যখনই লঙ্কা কুচি করবেন কি করবেন, নিয়ে নেবেন হাতের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল, তারপর দুটো হাতের মধ্যে এইভাবে করে মাখিয়ে দেবেন। এবার যদি আপনারা কাঁচা লঙ্কা কুচি করেন সেটা ছুরির সাহায্যে হোক কি বটির সাহায্যে, দেখবেন লঙ্কা যদি আপনাদের হাতের মধ্যে লেগেও যায় কোনোভাবেই কিন্তু হাত জ্বালা করবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি লেবুর খোসা। লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে লেবুর খোসা কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। কি কাজে ব্যবহার করবেন, আমি লেবুর খোসার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আঙুলের মধ্যে এভাবে করে লবণটাকে লেবুর খোসার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা ছুরি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ছুরি বা চপার থাকে যেগুলোতে দেখবেন আমরা কিছুদিন ব্যবহার করলেই দাগ পড়ে যায়। তাছাড়াও সবজি কাটাকাটি করলে অনেক সময় বেশি দাগ হয়ে গেলে দেখা যায় ধারটাও অনেক সময় কমে যায়। তো এইভাবে করে লেবুর খোসার মধ্যে আপনারা একটু লবণ দিয়ে দেবেন। তারপর যদি ছুরি বা যে চপারগুলো থাকে এইভাবে ঘষে নেন তাহলে দেখবেন খুব ভালোভাবে তো পরিষ্কার হবেই, লবণ দেওয়ার কারণে যে ধারটা চলে যায় সেটাও কিন্তু অনেকটাই চলে আসবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নোংরাটা হয়েছিল সেটা তো চলে গেছে আর ধারটাও কিন্তু অনেকটাই চলে এসেছে। আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি, তবে অনেক সময় দেখবেন আমরা যদি বাড়িতে অন্যান্য কোনো কিছু কাজ করি আঙুল যদি কেটে যায় সেক্ষেত্রে দেখা যায় বাসন মাজতে অনেকটাই অসুবিধা হয়। তাছাড়াও অনেকেরই দেখবেন ভিমবার সাবান ভিমবার জেল যদি হাতের মধ্যে লাগে অনেকেরই র্যাশ বেরিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কিভাবে বাসনে হাত না দিয়ে খুব সহজেই বাসন মেজে নেবেন। আমি এখানে নিয়েছি একটা পলিথিন বা প্লাস্টিক, হাতের মধ্যে এইভাবে করে পরে নিচ্ছি। তারপর আপনারা চাইলে প্লাস্টিকটা একটা গিঁটও দিয়ে দিতে পারেন, আর যদি গিঁট দিতে না পারেন সেক্ষেত্রে একটা রাবার ব্যান্ড এইভাবে পরিয়ে নেবেন হাতের মধ্যে যাতে করে প্লাস্টিকটা খুলে না যায়। এবার বাসনের মধ্যে যে তেল মশলাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য আমি প্রথমে কিছুটা জল এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা স্ক্রাবার আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের ভিমবার সাবান। এবার যদি আমরা এইভাবে করে বাসনগুলো মেজে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা বাসনটা মেজে নিতে পারবো। আর এইভাবে বাসন মাজলে আমাদের হাত যদি কেটেও যায় দেখবেন আমাদের প্লাস্টিক থাকার কারণে হাতের মধ্যে কোনোভাবেই কিন্তু জল যাবে না। তবে রোজ রোজ আপনারা যে এইভাবে প্লাস্টিক পরে বাসন মাজবেন তা কিন্তু নয়। অনেক সময় আমাদের হাত কেটে যায় বা হাতে যদি ব্যথা হয় সেক্ষেত্রে যদি আমরা ডাইরেক্ট হাত দিয়ে বাসন মাজতে না পারি সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা কাজটা খুব সহজেই করে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন সব বাসন কিন্তু আমি এইভাবে মেজে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি
পরবর্তী টিপসে। নিয়েছি একটা পুরনো চিরুনি। এই চিরুনিটা কিন্তু আমরা ব্যবহার করি না, তবে আজ এই চিরুনি আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো, এইভাবে করে বিছিয়ে দিয়েছি আর চিরুনিটা এই কাপড়ের মধ্যে এইভাবে করে দিয়ে কাপড়টাকে 3 থেকে 4 বার পেঁচিয়ে দেব। এবার চিরুনি থেকে যাতে করে কাপড়টা খুলে না যায় তার কারণে এখানে নিয়ে নিচ্ছি আমি একটা রাবার ব্যান্ডটা দিয়ে এইভাবে করে 3 থেকে 4 বার পেঁচিয়ে দেব। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন, তো আমি এখানে সামান্য পরিমাণের জল নিয়েছি, জলটাকে ওপরে এইভাবে করে ছিটিয়ে দেব। কি কাজে ব্যবহার করবেন এই চিরুনিটা? আমরা প্রত্যেকেই ফ্রিজের ব্যবহার কম বেশি করে থাকি। অনেক সময় ফ্রিজের রাবার দিয়ে দেখবেন ঠান্ডা হাওয়া কিন্তু বেরিয়ে যায়, রাবারটা ঠিকভাবে লাগে না। আর এই সমস্যাটা হয়ে থাকে যখন ফ্রিজের রাবারের মধ্যে নোংরা জমে যায়। আর ফ্রিজের রাবারে যদি নোংরা জমে যায় এটা কিন্তু আমরা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা চিরুনির মধ্যে এভাবে কাপড় পেঁচিয়ে তারপর যদি আপনারা রাবারের মধ্যে এইভাবে করে চিরুনিটা হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু রাবারের যে নোংরা জমে থাকে সেটা কিন্তু উঠে যাবে। তারপর যদি আপনারা ফ্রিজটা লাগান সেক্ষেত্রে রাবারটা কিন্তু ঠিকভাবে টাইট হয়ে বসে যাবে, সাইড দিয়ে হাওয়া বেরোবে না, যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।